কাশ্মীরের ভারতাংশে 1990-এর দশক থেকেই সশস্ত্র গোষ্ঠীর হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। 1947 সালে ব্রিটিশ শাসন থেকে ভারত পাকিস্তান স্বাধীনতার পর হিমালয়ের অঞ্চল বিভক্ত হয়। কাশ্মীরকে নিজেদের দাবি করে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। এ নিয়ে দেশ দুটি বিগত কয়েক দশকে দুটো পূর্ণাঙ্গ যুদ্ধ এবং একটি সীমিত সংঘাতে জড়িয়েছে। বর্তমানে প্রায় 5 লাখ ভারতীয় সেনা সদস্য স্থায়ীভাবে কাশ্মীরে মোতায়েন আছে। দর্শক, জম্মু ও কাশ্মীরের অপরূপ ভূস্বর্গ পেহেলগামে 23 এপ্রিল ঘটেছে নারকীয় এক হত্যাকাণ্ড, যাতে বন্দুকধারীদের হামলায় অন্তত 27 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে, তবে হামলাকারীরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। জনপ্রিয় এই পর্যটন নগরীর এই হামলা 2019 সালে পুলওয়ামা হামলার পর কাশ্মীরের সবচেয়ে প্রাণঘাতী হামলা। দর্শক, বাংলাদেশ আউটলুকে আজ জানবার চেষ্টা করব কেন কাশ্মীরে ঝরে এত প্রাণ। ভারত পাকিস্তানকে আগের মতোই আবারও যুদ্ধে জড়াচ্ছে, নাকি মোদির গদি নড়বড়ে দেশের নাগরিকদের অধিকার রক্ষা করতে না পেরে? অন্যদিকে তাদের শত্রু রাষ্ট্র পাকিস্তানকে এমন হত্যার দায় নেয়, নাকি পাল্টা হুমকি দেয় পাকিস্তান? এসবই থাকছে আজকের পর্বে। জম্মু ও কাশ্মীরের পেহেলগাম শান্ত সবুজ এলাকাটি হঠাৎই কেঁপে উঠল গুলির শব্দে। শুরু হলো ছোটাছুটি, কান্না আর আর্তনাদে ভারী হলো আকাশ। ভারতীয় কেন্দ্রীয় বাহিনীও ছুটল। সৌদি আরবের সফর শেষ না করেই দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্দেশনা দিলেন দেশের শীর্ষ আইনকর্তাদের। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছুটলেন কাশ্মীরে। কিন্তু এর মাঝেই ঝরল বহু প্রাণ, সংখ্যাটাও বড়, 27। অতর্কিত হামলা হতবাক করল সবাইকে। এভাবেই আবার উত্তাল হলো ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর। ভারতীয় নিরাপত্তা বাহিনী মনে করছে উপত্যকায় সক্রিয় থাকা জঙ্গি সংগঠনগুলোর মধ্যে কোনো একটি হামলা চালিয়েছে। হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে ভারত জুড়ে। নিহতদের মধ্যে বিভিন্ন রাজ্যের ভারতীয় এবং বিদেশি নাগরিক রয়েছেন। হামলার ভয়াবহতা এবং কৌশল সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ভারতীয় গণমাধ্যমে। খবর অনুযায়ী হামলাকারীরা প্রথমে আইডি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বিস্ফোরণের ছক কষেছিল, তবে শেষ মুহূর্তে তাদের পরিকল্পনা পরিবর্তন করে। দুটি দলে ভাগ হয়ে AK-47 রাইফেল নিয়ে অতর্কিত পর্যটকদের উপর হামলা চালায়। ব্যাস, তাদের সব শেষ। প্রাণহানি থেকে সন্দেহ সব মিলে আবারও মুখোমুখি ভারত পাকিস্তান। ভারতীয় বাহিনীর দাবি, এই হামলায় মোট 6 জন হামলাকারী অংশ নেয়। এদের মধ্যে 2 জন স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে, যারা 2017 সালে পাকিস্তানে গিয়ে অস্ত্র চালনার প্রশিক্ষণ নিয়েছিল। জানা গেছে হামলার আগে ওই সশস্ত্র ব্যক্তিরা প্রায় 1 ঘন্টা ধরে গোটা এলাকা টহল দেয়। পালানোর পথঘাটও তারা আগে থেকেই ঠিক করে রাখে। স্থানীয় 2 হামলাকারীর উপস্থিতির কারণে তাদের জন্য কাজটি সহজ হয়। খবরে বলা হচ্ছে হামলাকারীরা নাম, পরিচয় ও ধর্ম জেনে মানুষ হত্যা করেছে। এমনকি নরেন্দ্র মোদীকে বার্তা দিতেই নাকি এই হত্যা, তাও জানিয়েছে সন্ত্রাসীরা, বলছেন প্রত্যক্ষদর্শীরা। আবারও মুখোমুখি ভারত পাকিস্তান। কাশ্মীরের ঘটনায় বড় সংঘাত তথা যুদ্ধে জড়িয়ে পড়তে পারে চিরশত্রু ভারত পাকিস্তান। এরই মধ্যে সেই আভাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেমন রিয়াদে যাওয়ার আগে পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করলেও দেশে ফিরেছেন ঘুরপথে, অর্থাৎ ফেরার পথেই স্পষ্টই পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করেননি নরেন্দ্র মোদী। বোঝাই যাচ্ছে মোদী পাকিস্তানকে হুমকি মনে করছেন বলেই তাদের আকাশ সীমা ব্যবহার করেননি তিনি। দিল্লিতে নেমেই পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠকে বসেন মোদী। হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার ঘোষণা দেন তৎক্ষণাৎ। নরেন্দ্র মোদী পাকিস্তানকে সবসময় সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে উদ্বেগ জানিয়ে আসছে। এবার পেহেলগামের ঘটনাতেও পরোক্ষভাবে পাকিস্তানের দিকেই অভিযোগের তীর তাক করেছে ভারত। তবে হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর রেজিস্ট্যান্স নামের একটি সশস্ত্র গোষ্ঠী। পাকিস্তানের জবাব কি?
গত কয়েকদিন ধরেই পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির কাশ্মীর নিয়ে কড়া মন্তব্য ছুটছেন। তার মতে, পাকিস্তান মনে করে জোর করে ভারতের দখল করা কাশ্মীর পাকিস্তানেরই, এমনকি সেটা দেশটির গলার শিরা। তাই নিজেদের ভূমির জন্য ভারতের 13 লাখ সেনাকে ভয় পান না পাকিস্তান বলে জানান সেনাপ্রধান আসিফ মুনির। রাখঢাক ছাড়া কাশ্মীর নিয়ে আর ধোঁয়াশা রাখেনি পাকিস্তান, এটা বলাই যায়। স্পষ্ট করে সরাসরি যুদ্ধ ঘোষণার মতো এক বার্তা দিয়ে পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির জানান, কাশ্মীর তাদের ছিল, আছে এবং থাকবে। পাকিস্তান কাশ্মীরের জন্য প্রয়োজনে 10টা যুদ্ধ করবে বলেও তিনি বার্তা দেন। আর এই বক্তব্যের 3 দিন পরেই পেহেলগামে ঘটে এই রক্তক্ষয়ী হামলা। এদিকে প্রাণহানির পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত। এমনকি পাঞ্জাবের আটারি চেকপোস্ট বন্ধ, পাকিস্তানিদের জন্য সার্ক ভিসা বন্ধ করা সহ বেশ কিছু কূটনৈতিক ব্যবস্থাও নিয়েছে ভারত। ফলাফল, সার্ক ভিসায় ভারতে আসা পাকিস্তানিদের 48 ঘন্টার মধ্যে দেশ ছাড়া নির্দেশনায় দেশটির বাসিন্দারা পাকিস্তানে ফিরতে শুরু করেছে। এদিকে দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে সেদেশের সেনা, বিমান ও নৌবাহিনীর যে পরামর্শদাতারা রয়েছেন তাদের পার্সোনা নন গ্রাটা অর্থাৎ অবাঞ্ছিত বলে ঘোষণা করেছে ভারত সরকার। তাদের 1 সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে। ভারত ও ইসলামাবাদে তাদের দূতাবাস থেকে সেনা, বিমান ও নৌবাহিনীর পরামর্শদাতাদের ফিরিয়ে আনার পদক্ষেপ নিয়েছে। দু 2024 সালে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে বেড়াতে আসা পর্যটকের সংখ্যা ছিল প্রায় 2.5 কোটি। নিরাপত্তার চাদরে ঢাকা পেহেলগাম, গুলমার্গ ও সোনমার্গের মতো পর্যটক প্রিয় এলাকায় এমন একটি ভয়াবহ হামলায় স্বভাবতই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে ভারতীয় সেনাবাহিনীকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য এমন রক্তক্ষয়ী হামলা বড় ধাক্কা। ভয়ঙ্কর রকম প্রশ্নের মুখোমুখি এখন তার প্রশাসন। নিরাপত্তার ধোঁয়া তুলে পুরো কাশ্মীরকে ক্যান্টনমেন্ট বানিয়ে রাখলেও এমন নৃশংস হামলার ঘটনা কেন এড়ানো গেল না, উঠছে সেই প্রশ্ন। অনেকেই আবার বলছেন, মোদী অমিত শাহ কাশ্মীরকে রাজনীতির হাতিয়ার বানালেও কাজের কাজ হয়নি কিছুই। উপত্যকাটির নিরাপত্তা নিশ্চিতে কোনো কার্যকর উদ্যোগই নিতে পারেনি মোদী প্রশাসন। উল্টো কাশ্মীরের মানুষদের ফেলা হয়েছে বড় সড় বিপদে। মোদীর সরকার নিরাপত্তা নিশ্চিত না করতে পারলেও কাশ্মীরের যে কোনো ঘটনার দায় তারা চাপাবেন পাকিস্তানের কাঁধে, এটা মোটামুটি অনুমেয়। যেমনটা এই হামলার পরও বলা হচ্ছে, হামলাকারীদের অনেকেই পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছিল। এটা আসলে একটা সহজ তরিকা। অনেক নিরাপত্তা বিশ্লেষক বলছেন, এটা বলে খুব সহজেই উগ্র জাতীয়তাবাদের মোড়কে ভারতীয়দের বোকা বানাতে পারে নরেন্দ্র মোদী প্রশাসন। দর্শক, আজ এ পর্যন্তই। আন্তর্জাতিক অঙ্গনের খবর পেতে সাবস্ক্রাইব করুন বাংলাদেশ আউটলুক। আমরা সহজভাবে বিশ্ব কূটনীতির নানা বিষয় আপনাদের সামনে তুলে ধরে আপনাকে আপডেট রাখতে চাই।